ভবনে শপথ নিচ্ছেন। সেখানে আমার সহকর্মীরা আছেন, তাদেরকে কত কথা হবে অধ্যাপক ফজলুল হক, লেখক বিশ্লেষক, সুপ্রিম কোর্টের আইনজীবী। দেখছি যে সব অনুষ্ঠান শুরু হয়েছে কিনা সরাসরি সামনে চলে যায়। সত্য অনুষ্ঠান হয়ে আরো একদিন আগে একটু অধ্যাপক আছেন, তার সাথে ছোট্ট করে আলাপ সেরে নেই। স্যার, আপনি ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন যে উপদেষ্টা পরিষদে কারা কারা থাকছেন। এদের মধ্যে উপদেষ্টাদের মধ্যে দুজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক। এই বিষয়টিকে কি স্যার আপনার অভূতপূর্ব লাগছে যে প্রবীণ আর নবীনের একটা মিলিত উপদেষ্টা পরিষদ? আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সমন্বয়কারী বলে পরিচিত, অবশ্যই তাদের এই উপদেষ্টা পরিষদে থাকা সংগত আন্দোলনের ভিতরে তারা ওই বিষয়টা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং জনমন তারা বুঝতে পারেন। আর এর মধ্যে প্রবীণ লোকেরা আছেন, যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি তো অনেক বয়স্ক লোক, হ্যাঁ। কাজেই তাদের নেওয়াটা সঙ্গত হয়েছে, অসঙ্গত কিছু না। জি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে স্যার ছাত্র জনতার অভ্যুত্থানের পর আজকে যে সরকারটি শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, তাদের কাছ থেকে আপনার কি প্রত্যাশা? জনতার তো এক ধরনের প্রত্যাশা আছে, তার প্রতিফলনও নিশ্চয়ই আপনার বিশ্লেষণে আমরা পাবো। আমাদের রাজনীতি স্বাধীনতার পর থেকেই, আমাদের স্বাধীনতা অর্জনের পর থেকে, অর্থাৎ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ভালোভাবে চলছে না। বঙ্গবন্ধু নিহত হয়েছেন, তার সঙ্গে ফজলুল হক মনি, তার ভাগিনা, তার ভগ্নিপতি আব্দুল হোসেন নিয়ামত, এরা নিহত হয়েছে। সারা দেশ জুড়ে আওয়ামী লীগের লোকেরা আতঙ্কের মধ্যে পড়ে গেছিলেন, অনেকে দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেছিলেন, দেশের ভিতরেও অনেক হত্যাকাণ্ড ইত্যাদি হয়েছে, রাজনৈতিক এরপরে বাহিনী ক্ষমতা নিয়েছে, সামরিক বাহিনী ক্ষমতা গেছে, কিছুদিন ছিলেন বাহিনীর হাতে যাওয়ার ফলে রাজনীতির ধরন বদলে গেছে। প্রতিশ্রুতি বঙ্গভঙ্গ সব বক্তৃতা, সব বিবরণে, সবসময় বলতেন, সেটা ক্ষমতাসীন হয়ে তিনি রক্ষা করতে পারেননি। বছর 3 যাওয়ার সময় আপনার রাজনৈতিক ব্যবস্থা তখনকার সোভিয়েত ইউনিয়নের ব্যবস্থার মতো। সোভিয়েত ইউনিয়ন দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধু কাজ আরম্ভ করেছেন আওয়ামী লীগের পূর্ববর্তী কোনো প্রতিশ্রুতি বা কোনো অনুশীলন, চিন্তা ভাবনা কিছু ছাড়া। এবং আসলে সময় বঙ্গবন্ধুর একেবারে নিঃসঙ্গ হয়ে গেছেন, তার সঙ্গে অনেকেই কথা বলে যাবে তোমাদের ভাষায়। এই সম্পর্কে পক্ষপাত থেকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা ভাবনা করা এবং ইতিহাসকে বোঝা দরকার। রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে যখন জিয়াউর রহমান ক্ষমতাসীন ছিলেন, তখন ক্রমাগত
সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের অথবা মানে কমিউনিকেটেড ইকো হচ্ছে মনে হয় প্রফেসর যদি একটু বিষয়টা দেখতেন হয়েছে। জি স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম এই যে নতুন সরকারটি আসলে শপথ নিতে যাচ্ছে সেখানে প্রত্যাশা কি জনমতের প্রতিফলন কতখানি ঘটবে বলে আপনি মনে করেন? যারা এখন ক্ষমতাসীন হয়ে যাচ্ছেন তাদের এক নম্বর কাজ হলো দেশে সংঘাত সংঘর্ষ রক্তপাত যাতে না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ। স্যার ক্ষমতা না হলে আমরা কি দায়িত্ব বলতে পারি? স্যার এটা তো একটা দায়িত্ব, আসলে ক্ষমতা নেওয়ার বিষয়টা আসবে কিনা? ক্ষমতা নেওয়ার বিষয় এটা তো একান্ত কনস্টিটিউশনে দেখলে কঠিন, এটাকে সব দিক দিয়ে জাস্টিফাই করা। একটা বিদ্রোহের মধ্য দিয়ে ওই সরকারের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা পদত্যাগ করে তিনি আগরতলা হয়ে দিল্লিতে চলে যান এবং দিল্লি গভর্নমেন্ট তাকে প্রথমে আশ্রয় দিতে চাননি, তারপরে আরো নানা দেশের সাথে যোগাযোগ করেছেন শেখ হাসিনা, শেষ পর্যন্ত দিল্লিতেই তিনি এখন আছেন। এই যে রাজনৈতিক শূন্যতা আন্দোলনের মধ্য দিয়ে খুব দীর্ঘ আন্দোলন নয়, খুব দীর্ঘ আন্দোলন নয়, কিন্তু আন্দোলনের মধ্যে যে কর্মকাণ্ড হয়েছে সেটা সামান্য নয়। যদি আমরা দৈনিক পত্রিকাগুলোতে যেটা খবর বেরিয়েছে তাদের থেকে বুঝতে চাই যে মোট কতজন নিহত হয়েছে, তাহলে এই গত 20-25 দিনের মধ্যে নিহত হয়েছে আর অনেক সম্পত্তি ধ্বংস করা হয়েছে। মেট্রো রেল খুব 2-3 মাসের মধ্যে ঠিক করতে পারবে বলে মনে হয়, আরো বেশি সময় লাগবে। অনেক জায়গায় রেল লাইন নষ্ট করা হয়েছে, অনেক আওয়ামী লীগের অনেক লোকের গাড়ি বাড়ি দোকান আসবাবপত্র অনেক কিছু ভাঙচুর করা হয়েছে। শেখ হাসিনার নিজের বাড়ি, যারা সরকারি গণভবন নামে পরিচিত, সেই বাড়িতে ঢুকে যত আসবাবপত্র ছিল জিনিসপত্র ছিল সবগুলি নিয়ে গেছে, ভাঙচুর করেছে। এই সব ঘটনা দেখবো আমরা কম সময়ের মধ্যে হলেও এই ঘটনাগুলির ফলে মানুষের প্রাণহানি, রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষয় এবং কোনো ব্যক্তিরও এই বাড়ি গাড়ি ধ্বংস করা হয়েছে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একটা প্রধান কাজ হলো সংঘাত সংঘর্ষ রক্তপাত প্রাণহানি, সরকারি সম্পত্তি এবং মানুষের ব্যক্তিগত সম্পত্তি যাতে ধ্বংস করতে না পারে এটা বন্ধ করা। আমাদের দেশের থানাগুলোর মধ্যে করে করে পত্রিকায় দেখছি যে প্রায় 150টির মতো থানা, 150টির মতো থানা বিদ্রোহীরা আক্রমণ করেছে। একটি থানায় 13 জন মানে পুলিশ হত্যা করা হয়েছে, আর কোনো কোনো থানায় একজন করে হত্যা করা হয়েছে। তার ফলে পুলিশ একটা অসহায় অবস্থায় পড়ছে। পুলিশের হাতে বন্দুক থাকলে বন্দুকের অবস্থায় করতে হচ্ছে তাদের আক্রমণের মোকাবেলা করতে পারেনি, অনেকে পুলিশ সেখানে পালিয়ে গেছে। থানাতে ভাঙচুর লুটপাট ইত্যাদি করা হয়েছে। বোঝা যায়
বোঝা যায় যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কিছুই করতে পারছিল না। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্মি, নেভি, এয়ারফোর্সের প্রধানদের, সেনাবাহিনী প্রধানদের, পুলিশের, র্যাবের উচ্চপদস্থ লোকদের নিয়ে একটা মিটিং করেন নিজের বাড়িতে। মিটিং করেন। জি স্যার, তারপরে তো আসলে উনি যখন তারপরে এই যে বেশ কিছু ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আজকের যে সরকারটি তারা শপথ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। স্যার, আমি একটু যে আমাদের সঙ্গে ব্যারিস্টার মিতি সানজানা আছেন তার কাছ থেকে একটু শুনে আবার আপনার কাছে আসছি। জি ব্যারিস্টার মিতি সানজানা, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ কি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা দেখেছি যে অনেক রক্তপাত, অনেক সংগ্রাম এবং অনেক আসলে আমি বলবো যে একটি কঠিন পথ পরিক্রমার মাধ্যমে আজকে বাংলাদেশের যে তরুণ সমাজ তারা যে আমাদেরকে পথ দেখালো, যেখানে এমন একটি কালচারে পরিণত হয়ে গেছে যেখানে বুদ্ধিজীবী সমাজের জ্ঞানী গুণী সকলেই কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার যখন সাহস পায়নি তখন এই ছোট ছোট ছেলেরা আমাদের প্রত্যেকের চোখে আঙুল দিয়ে আসলে দেখিয়ে দিল। এবং এই যে কঠিন একটি পথ পরিক্রমার মাধ্যমে আজকে আমরা আজকে যে দেশে পৌঁছেছি, আমি মনে করি যেহেতু বাংলাদেশের বাংলাদেশের ১৭ কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটি আসলে আশা আকাঙ্ক্ষার মানুষ যাদের সাপোর্টের মাধ্যমে আসলে এই রেগুলেশনটি এগিয়ে গিয়েছে এবং আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে এবং যে সদস্যরা, সেখানে কিন্তু বাংলাদেশের যে জনগণ তাদের যে আশা আকাঙ্ক্ষা আসলে একটি প্রতিফলন সেখানে ঘটেছে। কাজে এখানে আসলে অনেক আশা আকাঙ্ক্ষা এই সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সারা বাংলাদেশের যে ১৭ কোটি মানুষ তাদের অনেক 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 দিনের যে তাদের ভোটার থেকে তারা বঞ্চিত হয়েছে, যে তারা যে গণতন্ত্রের যে চর্চাটি হারিয়ে যাওয়ার যে একটি এক্সাম্পল বাংলাদেশে তৈরি হয়েছে, কাজে সেই জায়গাটিতে আসলে অনেক বেশি প্রেশার থাকে সরকারকে। একটি চমৎকার যে বিন্যাসটি আমরা দেখতে পেলাম, এখানে যারা সদস্য রয়েছে তাদের মধ্যে আমরা দুজন তরুণ সদস্য দেখতে পেলাম। বাংলাদেশের যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত এসে আসলে এই ধরনের একটি চমৎকার এবং অভূতপূর্ব যে দৃষ্টান্ত স্থাপিত হলো বাংলাদেশের যে ছাত্র সমাজের প্রতিনিধি, সারা বাংলাদেশের মানুষের ভয়েসটি আমরা আসলে যাদের মাধ্যমে আমরা আসলে কানে পৌঁছেছি শেষ পর্যন্ত, যে সারা বিশ্ব এবং সারা বিশ্ব দরবারে সেটি যে আঘাত করেছে যে বাংলাদেশের মানুষ আসলে কি চায়, তাদের আশা আকাঙ্ক্ষা। সেই ছাত্র সমাজের দুজন প্রতিনিধি এখানে রয়েছেন। আমরা জানি যে সারা পৃথিবীতে, সারা বিশ্বে অনেক অল্প বয়সী তরুণ রাজনীতিবিদরা রয়েছে, ফিনল্যান্ড বলেন, পোল্যান্ড বলেন, এই সমস্ত দেশে 30s এর কোঠায় যারা থাকেন তারা কিন্তু মানে মিতি সানজানা একটু থামাচ্ছি, খুবই দুঃখিত। আমরা সরাসরি বঙ্গভবনে চলে যাই, সেখানে শপথ অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে বলে আমরা সরাসরি একটু দেখে আসি। জি অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, অবগত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 24 শ্রাবণ 1431, 8 আগস্ট 2024 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি
স্বাধীনতা যুদ্ধে অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সংগ্রামহারা মা বোনদের। আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মুহাম্মদ সাইফুল কবির, ইমাম বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما سيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. ارشاد হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল-ফাতহ আয়াত 10। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের রাষ্ট্রপতি আজ 24 শ্রাবণ 1431 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ প্রদান করেছেন। প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মাননীয় রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও হুকুম
শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মাননীয় রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনাব সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, জনাব আদিলুর রহমান খান, জনাব হাসান আরিফ, জনাব তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মিস শারমিন মুর্শিদ, জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব আফম খালিদ হাসান, মিস ফরিদা আক্তার, মিস নুরজাহান বেগম, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ শফিউল্লাহকে নিয়োগ দান করেছেন। জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই। আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ।
উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আহ্বানে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। বঙ্গভবন থেকে আমরা সরাসরি দেখছিলাম